আসসালামু আলাইকুম। পাকিস্তানের দেয়া ২৭৫ রানের টার্গেটে বাংলাদেশ ব্যাট করতে এসে ৩ ওভার ব্যাট করার পর বৃষ্টি শুরু হয় এবং তারপরে ডিজেল রিতে বাংলাদেশের দরকার হয় ৩২ ওভারে ৩২ ওভারে ২৪৩ রান টার্গেট দেয় বাংলাদেশকে পাকিস্তান। অর্থাৎ বাংলাদেশ প্রথমেই চাপে পড়ে যায় এবং বাংলাদেশের যদি স্ট্যাটের কথা বলি লাস্ট ৯ ম্যাচে বাংলাদেশ মাত্র ২ বার ৫০ ওভার খেলতে পারছে এবং ২ বার ২৫০ রান ক্রস করতে পারছে। বাকি ৭টা ম্যাচ কিন্তু বাংলাদেশ ২৫০ রান ক্রস করতে পারেনি এবং পাকিস্তান যখন বাংলাদেশকে ২৭৫ রান টার্গেট দিচ্ছে তারা বলছে যে এটা খুব ভালো একটা টার্গেট তাদের জন্য এবং তারা খুব ভালো মতো জানে যে বাংলাদেশের স্ট্র্যাট বাংলাদেশ কিন্তু লাস্ট ৭ ম্যাচে কিন্তু লাস্ট ৭ ম্যাচে বাংলাদেশ আসলে রান পার করতে পারেনি, চেস করতে পারেনি। তো এই ধরনের একটা ফর্মে থাকা টিমের জন্য কিন্তু অনেকটা প্রেশার হয় এবং তার পরেও বাংলাদেশ যখন ব্যাট করতে এসে প্রথমেই ১৫ রানে ৩টা উইকেট হারায় ফেলে। সাইফ হোসেন ১২ বলে ১২ রান করেন, তাজদিদ হোসেন তামিম ৭ বলে ১ এবং তাজদিদ হোসেন তামিমের যেই একটা চিরচরিত অভ্যাস, তিনি 30+ ইনিংস খেলবেন অথবা তিনি সিঙ্গেল ডিজিটে আউট হবেন। নাজমুল হোসেন শান্ত আজকেও ২ বলে ০, তাকে অ্যারাউন্ড দ্য উইকেট যদি নাজমুল হোসেন শান্তকে পেস বল করা হয় তিনি আসলে ডিফেন্ড করতে পারে না। এটা অনেক লাস্ট ৫-৬টা ম্যাচে দেখছি এবং সেম গোস ফর ইট। ইভেন নাজমুল হোসেন শান্ত লাস্ট ১০ ম্যাচে লাস্ট ১৬টা ম্যাচে তিনি আসলে কোনো ধরনের 50 দেখা পাননি। তিনি ২০২৫ সালে লাস্ট তিনি ২৫শে জুনে তিনি লাস্ট 50 করছেন। লিটন কুমার দাস ৩৩ বলে ৪১ এবং লিটন কুমার দাস আউট হওয়ার পরে কিন্তু আসলে নিশ্চিত হয়ে যায় যে বাংলাদেশ এই ম্যাচটা আর জিততেছে না এবং তাদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আপনি কখনো এক মোমেন্টের জন্য কিন্তু মনে করবেন না যে বাংলাদেশ ম্যাচটা জিতছে। দাহিদ হৃদয় সাথে ছিলেন, তিনি আসলে নিজে হাতে ধরে পুরো বাংলাদেশকে আসলে শেষ করে ফেলছেন। ৩৮ বলে ২৮ রান করছেন। তো এই লেভেলে একটা সেট ব্যাটসম্যান, ইভেন তিনি কিন্তু লিটন কুমার দাসকেও যথেষ্ট রকমের সাপোর্ট দিতে পারেন। লিটন যখন এক সাইড থেকে পিটাইতেছেন, ওই অপর সাইড থেকে কিন্তু ডট বল খেয়ে যাইতেছেন বা ওই লেভেলের সাপোর্ট তিনি দেখাইতে পারেন নাই তাহিদ হৃদয়। ইভেন তাহিদ হৃদয় লিটন কুমার দাস আউট হয়ে যাওয়ার পর আফিফ হোসেন শান্তকে নিয়েও কিন্তু ১৫ বলে ১৪ রানের একটা যে আফিফ হোসেন যেই রানটা করছে ১৫ বলে ১৪, তিনি কি আসলে নিজের মতো খেলছেন, তাকেও আসলে ওইভাবে সাপোর্ট দেয়নি। জাস্ট কোনো মতে ৩ বলে ১ রান করে স্ট্রাইকটা দিতেছেন এবং আফিফ হোসেন ধ্রুব নিজের মতো খেলতেছেন এবং আফিফ হোসেন ধ্রুবর যে সমস্যাটা যে ৬ নম্বরে নেমে আসলে আফিফ হোসেন ধ্রুব খুব একটা কার্যকরী ইনিংস খেলতে পারে না। নিজের আফিফ হোসেন ধ্রুব থেকে যখনই বাংলাদেশ লাভ পেয়েছেন মানে 99% টাইম কিন্তু আপনি দেখেন আফিফ হোসেন ধ্রুব তখন ১ উইকেট বা ২ উইকেটে পড়ে না, অর্থাৎ টপ অর্ডারে থাকেন। আফিফ হোসেন ধ্রুব কখনো ফিনিশিং রোলটা প্লে করতে পারে না। আফিফ হোসেন ধ্রুব আউট হয়ে যাওয়ার পর মেহেদী হাসান মিরাজ নামে এবং তিনি ৫ বলে ১ রান করে এবং দলের হারাটা আসলে অনেক আগেই নিশ্চিত হয়ে যায় এবং আসলে দলকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে হারাবেন, এটাও কিন্তু তারা করতে পারে না। আসলে তারপরে বাকি সবার আসলে যাওয়া আসার পালা থেকে রিশাদ হোসেন ৫ বলে ২ রান, তাসকিন আহমেদ ১৪ বলে ৫ রান, মুস্তাফিজুর রহমান ৭ বলে ৪ এবং নাহিদ রানা ৩ বলে ৩। একমাত্র নাহিদ রানা নট আউট থাকে এবং বাংলাদেশ আসলে অল আউট হয়ে যায়। আসলে বাংলাদেশের বর্তমান যে টিমের অবস্থা, বাংলাদেশ দলের লিটন আউট হয়ে যাওয়ার পর কারো খেলা দেখে মনে হয় না যে তারা আসলে জেতার জন্য নামছে। ইভেন লিটন যখন ছিল তাহিদ হৃদয়ের ব্যাটিং অ্যাপ্রোচও কিন্তু যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল। এই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে তারা অ্যাকচুয়ালি কীভাবে খেলে? আপনার রান ১২০ বা ১৭৬ রান লাগে, তখন আপনি ১ ওভারে ২ রান দেন। তাহিদ হৃদয় ইভেন তখন তিনি সেট হয়ে যায়। অলমোস্ট তিনি ২০টা বল খেলে ফেলেছেন। ২০টা বল খেলার পরেও তিনি কিভাবে ৬ বলে ২ রান দেয় যখন দলের রান ১২০ বা ১৭৬। তো এই ধরনের আসলে ব্যাটিং অ্যাপ্রোচ দিয়ে আসলে কোনোদিন আগাইতে পারবে না বাংলাদেশ। ইভেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়ার সাথে যদি কম্পেয়ার করি তারা আসলে ওয়ানডেতে টি-20তে আসলে ওয়ানডে থেকে বাংলাদেশের থেকে বেশি রান করে। তো এই ব্যাটিং অ্যাপ্রোচটা আসলে চেঞ্জ করতে হবে এবং এই টিমটাকে চেঞ্জ করতে হবে। এইটা যে বাংলাদেশের 11টা খেলছে, বাংলাদেশের বেস্ট 11 ইভেন ব্যাটিং অর্ডারের কথা বলি, বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যানগুলো কিন্তু খেলছেন। তারা যদি চেঞ্জ করতে না পারেন আসলে বাংলাদেশের ওই লেভেলে চেঞ্জ হয় না, হবেও না। ইভেন ২০২৭ কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ আছে। তো ওয়ার্ল্ড কাপের আগে আমাদের কিন্তু র্যাঙ্কিং আগাইতে হবে। আমরা র্যাঙ্কিংয়ে এখন ১০ নম্বরে আছি। তো র্যাঙ্কিংয়ে যদি আমরা ৮ এর মধ্যে না থাকি তাহলে কিন্তু আমাদের আবার কোয়ালিফাই ম্যাচ খেলে তারপর কিন্তু উত্তীর্ণ হতে হবে, যেটা কিন্তু বাংলাদেশের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং, আরও বেশি টাফ হবে।